প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীগণ, আমি কালকে তোমাদের পাঠ্য বইয়ের গল্প পড়ে পাওয়া আলোচনা করেছিলাম। গল্পটি এক পর্বে শেষ করতে পারিনি, তো গল্পটি 2 পর্ব করেছিলাম। তো কালকে প্রথম পর্ব দিয়েছি, আজকে আমি দ্বিতীয় পর্ব দিব। অবশ্যই তোমরা দেখবে। এবং প্রথম পর্ব দেখার পরে যদি দ্বিতীয় পর্বটা না দেখো তাহলে গল্পটা তো বুঝতে পারবে না, সেজন্য দ্বিতীয় পর্বটাও দেখতে হবে। যেহেতু তোমাদের পরীক্ষার জন্য গল্পটি পড়া, পরীক্ষার জন্য যে সৃজনশীল প্রশ্ন হবে, তারপরে বহু নির্বাচনী হবে, তো যার জন্য গল্প ভালো করে পড়তে হয়, বুঝতে হয়। তা আমি চেষ্টা করব গল্পটি খুব সহজ এবং সরল ভাষায় তোমরা যাতে বুঝতে পারো সেভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। তো তাছাড়া আমাদের এই গল্পটি কিন্তু সহজ সরল ভাষায় আছেও, খুব সোজা একটি গল্প, তোমরা অবশ্যই বুঝতে পারবে। আমি সেভাবেই যাতে বুঝতে পারো সেভাবে আমি আলোচনাটা শেষ করব। তো আজকে দ্বিতীয় পর্ব, চলো আর দেরি করি না, ক্লাসটি শুরু করি। তো কালকে দিয়েছিলাম এখান থেকে, আর কোনো লোক আসে না, বর্ষা পড়ে গেল ভীষণ, মানে বাক্সটা নেওয়ার জন্য আর কেউ আসেনি। বর্ষা পড়ে গেল, কারণ বর্ষার সময় তো আর মানুষ বেশি, সে সময় তো যাতায়াত ব্যবস্থা সেরকম ছিল না, এজন্য মানুষ বেশি আসে না বর্ষার সময়। তো সেবার আমাদের নদীতে এলো ভীষণ বন্যা। যে যেখানে অর্থাৎ নদীতে, আমরা এখানে নদীর গল্প পড়েছিলাম যে নদীতে স্নান করতে গিয়েছিল, গোসল করতে গিয়েছিল, অর্থাৎ নাইতে গিয়েছিল কবি সবার সঙ্গে। তো ওই নদীতে ভীষণ বন্যা এলো। বড় বড় গাছ ভেসে যেতে দেখা গেল নদীর স্রোতে, মানে এত বেশি বন্যা এসে গেল, নদীর স্রোতে বড় বড় গাছ ভেসে গেল। দু একটা গরু আমরা দেখলাম ভেসে যেতে। শুধু গরু নয়, মানুষ, ঘর বাড়ি সব কিছু নদীর এই বন্যার পানিতে ভেসে যায়। নদীতে তখন বেশি স্রোত হয়, এই স্রোতে তখন দেখা যায় অনেক কিছু ভেসে যায়। অম্বরপুর চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল। অম্বরপুর একটা স্থান, আর চরের কাপালিরা, কাপালি হিন্দু সম্প্রদায়, হিন্দুদের অনেকগুলো সম্প্রদায় থাকে, সেই সম্প্রদায়ের একটা সম্প্রদায়ের নাম কাপালি। তো এরা কি হলো, নিরাশ্রয়, মানে বন্যাতে তাদের আশ্রয় ভেঙে গেল, এজন্য তাদের আশ্রয় আর রইল না, তারা নিরাশ্রয় হয়ে গেল। নদীর চরে ওদের ছোট ছোট বাড়ি, ঘর বাড়ি, সেবারেও দেখে এসেছি কি চমৎকার পটলের আবাদ, কুমড়োর ক্ষেত, লাউ কুমড়োর মাচা ওদের চরে। তো নদীর চরে সেবারও দেখে এসেছিল কি, যখন যখন তারা গিয়েছিল তখন দেখে এসেছিল কি, যে পটলের আবাদ দেখেছে, কুমড়োর ক্ষেত দেখেছে, লাউ কুমড়োর মাচা দেখেছে। মাচা মানে জাংলা, জাংলা দেখেছিল। কিন্তু এবারে কি হলো, সবগুলোই কি হয়েছে, নদীতে ভেসে গেছে। 2 পয়সা আয়ও পেত তরকারি বেচে। তারা কি করতো, এই পটল কুমড়ো যে আবাদ করতো, এই পটল কুমড়া থেকে কি করতো, 2 পয়সা আয়ও করতো। কোথায় রইল তাদের পটল কুমড়ার আবাদ, কোথায় গেল তাদের বাড়িঘর? তার মানে সবগুলো ভেসে গেল। আমাদের ঘাটের সামনে দিয়ে কত খড়ের চালাঘর ভেসে যেতে দেখলাম। তার যে ঘাট মানে নদীর ঘাট। ঘাট বলতে নদীর ঘাট, যেদিকে বসা হয়, নদীতে যে ঘাট থাকে ওখানে বসে বিশ্রাম নেয়, কিংবা সেদিকে নেমে নদীতে স্নান করতে নামে, সেই স্থানটা হলো ঘাট। তো সেদিক দিয়ে দেখলো কি চালাঘর ভেসে যাচ্ছে। সবাই বলতে লাগলো, অম্বরপুরের চরের কাপালিরা সর্বশান্ত হয়ে গিয়েছে। সর্বশান্ত মানে নিঃস্ব হওয়া। একদিন বিকেলে আমরা চণ্ডী মণ্ডপে একটা লোক, আমাদের চণ্ডী মণ্ডপে একটা লোক এলো। চণ্ডী মণ্ডপ দুর্গা মণ্ডপে, চণ্ডীর আর এক রূপ দুর্গা। তো এই দুর্গা মণ্ডপে এক লোক এলো। বাবা বসে হাত বাক্সের সামনে, বাবা বসে আছে সেখানে, হাত বাক্স সামনে ছিল, নিয়ে জমি জমার হিসাব দেখছেন। বাবা জমি জমার হিসাব দেখছেন। গ্রামের ভাদুই কুমোর কুয়ো কাটানোর মজুরি চাইতে এসেছেন। একজন ভাদুই নামে লোক আছেন, আর কুমোর যে মাটির তৈরি জিনিসপত্র তৈরি করে, কুয়ো কাটানোর জন্য মজুরি চাইতে এসেছেন। আরও 2-1 জন প্রজা এসেছে খাজনাপত্র দিতে।
মানে খাজনা দিবে, জমি জমার যেহেতু হিসাব রাখেন তিনি। হ্যাঁ, তো এই খাজনা দেওয়ার জন্যে কি এসছে, দুই একজন লোক এসেছেন। আমরা দু ভাই বাবার কড়া শাসনে বইয়ের পাতা উল্টাচ্ছি। এ সময় একটা লোক এসে এসে বললে, দ্বন্দ্ববোধ হয় ঠাকুরমশাই, মানে বাবা যে শাসন করে খুব, এজন্য কি করে তারা শুধু বাবাকে দেখানোর জন্যে বইয়ের পাতা উল্টেছে। বাবা মনে করতেছে কি পড়াশুনো করতেছে। তো ঠিক সেই সময় কে এলো, একজন লোক এলো, দণ্ডবোধ হই মানে শঠাঙ্গে প্রণাম করলো। কাকে? ঠাকুরমশাইকে। অর্থাৎ যে বাবা যে বসে আছেন জমি জমার হিসেব নিয়ে, সেখানে ঠাকুরমশাই, উনি হচ্ছেন ঠাকুরমশাই, ওনাকে প্রণাম করলেন। বাবা বললেন, এসো, কল্যাণ হোক। কোথা থেকে আসা হচ্ছে? বাবা এবার তার কল্যাণ কামনা করলেন এবং জিজ্ঞাসা করলেন যে কোথা থেকে আসা হচ্ছে। আগে অম্বরপুর থেকে, আমরা কাপালি। বসো। কি মনে করে তামাক খাও? সাজো। মানে বসতে বললো এবং আতিথেয়তা যেটা আছে তামাক খাওয়া সাজাইতে বললো। সাজো মানে সাজা, তামাক সাজিয়ে খাও। লোকটা তামাক সেজে খেতে লাগলো। সে এসেছে এ গায়ে চাকরির খোঁজে, বন্যায় নিরাশ্রয় হয়ে নির্বিষ খোলার গোয়ালদের চালাঘরে সপরিবারে আশ্রয় নিয়েছে। মানে সে এই হচ্ছে কি বন্যায় নিরাশ্রয় হয়ে এখানে আসছে। হ্যাঁ, এবং সে কিসের জন্য এসেছে? চাকরির খোঁজে এসেছে, চাকরি করবে। না হলে কি, কোথায় এসেছে? নির্বিষ খোলা গোয়ালদের চালাঘরে। নির্বিষ খোলা একটা স্থানের নাম। সেখানে গোয়ালা হচ্ছে যারা দুধ দোহন করে বিক্রি করে, তারা হচ্ছে গোয়ালাদের চালাঘরে সপরিবারে এসেছে। শুধু ওই লোকটি একাই আসেনি, সবাই এসেছে। হ্যাঁ, তাদের বাড়িতে আশ্রয় নিয়েছে। এই বর্ষায় না আছে কাপড়, না আছে ভাত। 2 আড়ি ধান ধার দিয়েছিল গোয়ালারা দয়া করে, সেও এবার ফুরিয়ে এলো। এখানে হচ্ছে বন্যায় যেহেতু সব কিছু ভেসে গেছে, তো তাদের ভাত কাপড় কিছু নেই। এখানে 2 আড়ি ধান ধার নিয়েছিল গোয়ালাদের কাছে, মানে যার বাড়িতে থাকে তার কাছে। 2 আড়ি হচ্ছে ওই ডালি জাতীয় কিছু। তো সেই এখন তো পাল্লা দিয়ে মাপে, আগে আড়ি দিয়ে, আড়ি হচ্ছে ডালির মতো কিছু। হ্যাঁ, এই ডালি দিয়ে মেপে নিয়েছিল ধান, কত? 2 আড়ি। 2 আড়ি নিয়েছিল, সেটা এবার ফুরিয়ে এলো। চাকরি না করলে স্ত্রী পুত্র না খেয়ে মরবে, সে চাকরির সন্ধানে এসেছে। বাবা বললেন, আজ এখানে 2টি ডাল ভাত খেও। লোকটি দীর্ঘশ্বাস ফেলে বললে, তা খাবো, খাচ্ছি তো আপনাদেরই। দুরবস্থা যখন শুরু হয় ঠাকুরমশাই, এই গত জ্যৈষ্ঠী মাসে নির্বিষ খোলার হাট থেকে পটল বেচে ফিরছি। ছোট্ট মেয়েটা বিয়ে দেব বলে গহনা গড়িয়ে আনছিলাম। মানে যখন কি হয়, দুরবস্থা শুরু হয়, তখন কি হয়, মানে যেদিকেই যায় সেদিকেই তখন কি হয়, অন্ধকার দেখতে পায়। তো জ্যৈষ্ঠী মাস এলো, জ্যৈষ্ঠী মানে মানে বাংলা মাসের যে 2য় মাস জ্যৈষ্ঠ, সে জ্যৈষ্ঠ মাসের কথা বলা হয়েছে। যে নির্বিষখোলা হাটে আমি গিয়েছিলাম, সেখান দিয়ে ফিরছি। ওই সময় যখন আমার মেয়ের বিয়ে লেগেছিল, আমি পটল বিক্রি করা টাকা দিয়ে কি করছি, হ্যাঁ, গহনা বানিয়ে নিয়ে আসছিলাম প্রায় 250 টাকা গহনার, আর পটল বেচা নগদ 50টি টাকা, 50টি একটা টিনের বাক্সে ভেতরে ছিল। সেটা যে হাটের থেকে ফিরিবার পথে গরুর গাড়ি থেকে কোথায় পড়ে গেল, আর তার আর খোঁজই হলো না। সেই হলো শুরু, আর তারপর এলো এই বন্যে। তাহলে এই যে লোকটি এসেছিল, সেই লোকটি কি বলতেছে, ঠাকুরমশাইকে বলতেছেন যে আমি 50টি টাকা আর পটল বিক্রি করা টাকা দিয়ে, 250 টাকা দিয়ে কি করেছিলাম, ওই ছোটো মেয়ের জন্য গহনা কিনে একটা টিনের বাক্সে নিয়ে গরুর গাড়িতে আমি আসতেছিলাম। কিন্তু কোথায় যে পড়ে গেল, হ্যাঁ, আজ পর্যন্ত তার কোনো হদিশ পাইনি। মানে খবর তো পেলামই নেই। তারপর তার উপরে আবার কি এলো, বন্যা এলো। হ্যাঁ, তো এই বন্যায় আমি আর এটার খবরই পেলাম না। বাবা বললেন, কি বলো, অতগুলো টাকার গহনা? অতগুলো টাকা বলতে ওই যে 250 টাকার গহনা, আবার হচ্ছে 50টি টাকা। সে সময় তো 50 টাকা অনেক বড়। হ্যাঁ, 50 টাকা, এবং যে গহনাটা ছিল সেটা 250 টাকা। তো মানে অনেক সম্পদের লস করে ফেলছে সে সময়ের। তো বাবা এই কথাটা বললেন যে এতগুলো গহনা, এতগুলো টাকা তুমি হারিয়ে ফেলে, অদেষ্ট। একেই বলে বাবু অদেষ্ট। আজ সেগুলো হাতে থাকলে, অদেষ্ট হচ্ছে অদৃষ্ট, মানে ভাগ্যের কথা বলা হয়েছে, অদেষ্ট। অদেষ্ট
মানে আমার ভাগ্যে এটাই ছিল। আর সেগুলো থাকলে হয়তো বা এ কথা বলতেছেন বাবাকে। আমি কান খাড়া করে শুনছিলাম, বলে উঠলাম, কী রঙের বাক্স? হ্যাঁ, তো লেখক এখানে কান খাড়া করে শুনছেন। তিনি বললেন যে কী রঙের বাক্স? সবুজ টিনের। বাবা আমাদের বাক্সের ব্যাপারে কিছুই জানেন না, আমায় ধমক দিলেন, তুমি পড়ো না, তোমার সে খোঁজ কী দরকার? বাবা তো কিছু জানতো না, এই জন্যে বাবা আমাকে ধমক দিলেন, হ্যাঁ পড়তে বললেন। আমার এই খবরে অর্থাৎ বড়দের কথায় কান দিতে নাই, এরকম একটা ভাব দেখালেন বাবা। কিন্তু আমি ততক্ষণে বইপত্তর ফেলে উঠে পড়েছি। বইপত্তর মানে বই খাতা যত কিছু ছিল সব কিছু ফেলে উঠে পড়েছে। একেবারে এক ছুটে বিধুর বাড়িতে গিয়ে হাজির। বিধু আমার কথা শুনে বলল, দাঁড়া, সিধু আর তিনুকে নিয়ে আসি, ওরা সাক্ষী থাকবে কি না। আচ্ছা, তাই ওই যে যখন বাক্সটি কুড়িয়ে পেয়েছিল তখন এরা সবাই ছিল, সিধু তিনু সবাই ছিল। এজন্য যে বাক্সটি যদি তাকে দিতে হয়, আসল মালিককে যদি দিতে হয়, এরা যদি পরে মনে করে যে না তোমরা দাও নাই বাক্সটা, হ্যাঁ তোমরা মেরে দিয়েছো, এই জন্যে কী করলো, বিধুর মাথায় সবচেয়ে মানে বুদ্ধি ছিল বেশি। এজন্য ওরা কী করলো, সাক্ষী রাখার জন্যে সিধু আর তিনুকে ডেকে নিয়ে আসতেছে। তো শিক্ষার্থীগণ এখানে এই যে দেখো, সিধু এবং তিনুকে নিয়ে আসতেছে, কারণ কি সব কিছুরে যদি সব কিছু একটা সিস্টেম মাফিক চলা উচিত। কেননা এইখানে হচ্ছে যে যে জিনিসটি পেয়েছিল সে জিনিসটি যদি মানে আসল মালিককে দেওয়ার জন্যই কিন্তু যে সিস্টেমটা করা হয়েছিল, সেই সিস্টেম মতো কী করবে, এবার তারা আসল মালিককে দিবে। এই জন্যে কী করতেছে, সাক্ষী রেখেই দিয়ে দিবে, হ্যাঁ, যেন কেউ পরবর্তীতে আর বলতে না পারে যে তোমরা বাক্সটি দাওনি। এগুলো আমাদের বাস্তব জীবনেও ঘটতে পারে। এই জন্যে এই সিস্টেমে আমাদের যদি কারো জিনিস আমরা পাই, এই সিস্টেমে আমাদেরকে ফেরত দিতে হবে। মূলত গল্পটি কিন্তু এখানে সংযুক্ত করা হয়েছে এই বয়সের এই কারণে, ঠিক আছে। তো বিধুর খুব বুদ্ধি আমাদের মধ্যে, ও বড় হলে উকিল হবে সবাই বলতো। মানে এখানে দেখো যে পদ্ধতিগুলো অবলম্বন করেছিল সবগুলো কিন্তু বিদুর বুদ্ধি, এই জন্য বলতেছে উকিল হবে সবাই বলতো। আধ ঘন্টার মধ্যে আমাদের চণ্ডী মণ্ডপের সামনে বেশ একটি ছোটোখাটো ভিড় জমে গেল। বাক্স ফেরত পেয়ে সে লোকটা যেন কেমন হকচকিয়ে গেল। মানে বাক্সটা অনেক দিনের প্রত্যাশার বাক্স, তো হকচকিয়ে গেছে লোকটি। হ্যাঁ, কেন, মানে এখানে বাক্সটা ফেরত দিবে জন্যে অনেকগুলো লোকও জড়ো হয়ে গেল। এতগুলো লোকের সামনে সে কি বলবে কি না বলবে, এরকম একটা দৃশ্য তৈরি হলো। চোখ দিয়ে জল পড়তে লাগলো, কেবল আমাদের মুখের দিকে চেয়ে চায় আর বলে, ঠাকুরমশাই, আপনারা মানুষ না দেবতা? গরিবের উপর এত দয়া আপনাদের? ঠাকুরমশাইয়ের উপর খুব কৃতজ্ঞতা স্বীকার করলেন যে আপনারা মানুষ না, আপনারা হচ্ছেন দেবতা। গরিবের উপর আপনাদের খুব দয়া। বিদু অত সহজে ভুলবার পাত্র নয়। সে বলল, দেখে নাও মাল সব ঠিক আছে কি না, আর এই কাকাবাবুর সামনে আমাদের একটা রসিদ লিখে দাও, বুঝলে? কাকাবাবু, আপনি একটু কাগজ দিন না, ওকে লিখতে জানো তো? আচ্ছা, এইখানে হচ্ছে বিদুর দেখো বুদ্ধি যেহেতু বেশি, সে কি করলো, একটা রসিদ নিয়ে নিল। হ্যাঁ, সেও যেন আর ভাবতে পারে না আমি কি জিনিসটা আমি পাইনি। এই জন্যে কী করলো, বিদু মানে সব কিছু ঠিকঠাক রেখে তার কাছে একটা রসিদ নিয়ে নিল। না, ও উকিল হবেই বটে। আচ্ছা, তাহলে শিক্ষার্থীগণ গল্পটি হচ্ছে যে ও উকিল হবেই বটে, একটু আশা রাখলো এখানে গল্পটিতে। পরে হচ্ছে, আমার বাবা এমন অবাক হয়ে গেল এ ব্যাপার দেখে যে আমার মুখ দিয়ে একটি কথাও আর বেরোলো না। আচ্ছা, শিক্ষার্থীগণ আমি আলোচনাটা শেষ করলাম। তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এখানে কিন্তু এই যে গল্পটি আমরা পড়লাম, এই গল্পটিতে কিশোরদের নৈতিক চেতনা বৃদ্ধি করার জন্যই গল্পটি আমরা নৈতিক চেতনা বৃদ্ধি করার জন্যই কিন্তু গল্পটি এখানে দেওয়া হয়েছে। অবশ্যই তোমরা গল্পটি পড়ে যদি কোনো সময় এরকম পরিস্থিতির সম্মুখীন হও, তাহলে আজকের যে শিক্ষাটা পেলে এই শিক্ষা অনুপাতে তোমরা অবশ্যই এটা সমাধান করবে। হ্যাঁ, তাহলে
এখানে আরও আছে, শব্দার্থগুলো আছে, অবশ্যই দেখে নিও, কয়েকটি শব্দার্থ আছে কঠিন কঠিন, আমি তো ভেঙে দিয়েছি গল্পের মধ্যে, তারপরে পড়ে নিও। আর এইখানে আছে হচ্ছে তোমাদের পাঠ পরিচিতিটা একটু পড়াই। পাঠ পরিচিতিটা একটু, আমি গল্প আলোচনা করেছি, পাঠ পরিচিতি পড়তে হবে না, তারপরে একটু পড়ি। এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত কিশোর গল্প। এটি নীলগঞ্জ ফালমন সাহেবের গ্রন্থ থেকে সংকলিত। নীলগঞ্জের যে ফালমন সাহেব একটা গ্রন্থ ছিল, সেই গ্রন্থ থেকে সংকলিত। এই গল্পে কিশোররা কুড়িয়ে পাওয়া অর্থ সম্পদ নিয়ে লোভের পরিচয় দেয়নি, হ্যাঁ, বরং তারা তাদের বয়সের চেয়ে অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আমরা কিন্তু সেটাই দেখেছি গল্পের মধ্যে, বিধু, তিনু, সিধু এবং আমাদের লেখক সবাই কী করেছিল, যে বাক্সটি কুড়িয়ে পেয়েছিল নির্লিপ্ততার সঙ্গে, সে দায়িত্বশীলতার সাথে কী করেছিল, বাক্সটি ফিরিয়ে দিয়েছিল। লেখক দেখিয়েছেন বয়সে ছোট হলে কি হবে, তাদের নৈতিক অবস্থাও বেশ দৃঢ়। এই গল্পে কিশোরদের ঐকিক চেতনায় যেমন পরিচয় পাওয়া যায়, তেমনি তাদের উন্নত মানবিক বোধের ও প্রকাশ ঘটেছে। তাদের চারিত্রিক দৃঢ়তার পাশাপাশি তীক্ষ্ণ বিবেচনাবোধও পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। কিশোরদের এমন সততা, নিষ্ঠা ও কর্তব্যের বোধে বয়োজ্যেষ্ঠরাও বিস্মিত অভিভূত। কিশোরেরা যখন ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে, তখন তারা তাদের মধ্যে যে সবচেয়ে বেশি বুদ্ধিমান ও বিবেচক তাকে মান্য করে ও তার উপর আস্থা স্থাপন করে। শিক্ষার্থীগণ, এখানে আরেকটি কথা বলা হয়নি, যখন দলটি সৃষ্টি হয়েছিল তখন কিন্তু বিধুকে নেতা তৈরি করা হয়েছিল। তো যদি এই যে বিধুর সিদ্ধান্তগুলো না মানত, তাহলে কিন্তু সিদ্ধান্তে আসা যাইতো না। সুতরাং যখন কোনো জিনিস এরকম পরিস্থিতি যখন সৃষ্টি হবে, তখন একজন বুদ্ধি বিবেচনাহীন মানুষকে কি দায়িত্ব দেওয়া যাবে না, যার বুদ্ধি আছে, বিবেচনা আছে, তাকেই দায়িত্ব দিয়ে সমস্যাগুলো সমাধান করতে হয়। তো এখানে যেহেতু বিদু খুব বয়সে একটু বড় ছিল এবং তার কি ছিল, বিবেক বিবেচনা বুদ্ধিও ছিল, এজন্য সে সমস্যাটি সুন্দরভাবে সমাধান করেছে। এই গল্পটি একটি গুরুত্বপূর্ণ দিক ও দরিদ্র অসহায় মানুষের প্রতি ভালোবাসার চিত্র ফুটে উঠেছে এই গল্পে। তাহলে ওই যে হচ্ছে যে যদি এই জিনিসটা না পাইতো, তাহলে কি হতো, যে ওই মানুষের কত অসুবিধা হতো, কত কষ্ট পেত, কারণ কি তাদের কষ্টে অর্জিত এই ধন ছিল। আচ্ছা, তারপরে লেখক পরিচিতি তো একটু বলেছিলাম, তো লেখক পরিচিতিটা সম্পূর্ণ পড়ে নিও। আমি গল্পটি শেষ করলাম, তো তোমরা অবশ্যই দেখবে আমার দ্বিতীয় পর্বটি, এবং দেখার পরে আমি তোমাদের ভালো লাগার জন্য এবং এই গল্পটি আমি আলোচনা করলাম। আর পড়ার শেষে ভিডিওটি দেখা শেষে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও।